পৃষ্ঠা 201। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় ভারতীয় জ্যোতিষ তথা জ্যোতির্বিদ্যাকে অস্বীকার করার ক্ষেত্রে সাহায্য নেওয়া হয়েছিল একদিকে অপরিণত ভারততত্ত্ব বিষয়ক জ্ঞানের এবং অন্যদিকে তথাকথিত আধুনিক বিজ্ঞান উদ্ধৃতির মধ্যে। আধুনিক বিজ্ঞানের আপাত চমকপ্রদ সাফল্যের উদ্ধৃতির মধ্যে। যেমন ধরা যাক রাহু ও কেতু বিষয়ক ধারণার কথাই, যেটা ছিল বিষ্ণু পুরাণের একটি কাহিনী। সেখান থেকে সেই কাহিনীর পূর্বসূত্রটুকু ছিন্ন করে আরোপ করা হচ্ছে স্মার্ত তিথি কৃত্যাদির আনুষঙ্গিক ব্যাখ্যাদি সম্পূর্ণ বাদ দিয়ে কেবলমাত্র সূর্য ও চন্দ্র গ্রহণের মতো মহাজাগতিক ঘটনার উপরে। তারই সূত্র ধরে ভারতে মানুষজনের গ্রহণ চলাকালীন স্মার্ত তিথি কৃত্যাদি সমূহকে অন্ধবিশ্বাস প্রসূত বলে প্রমাণ করতে চাওয়া হচ্ছে। অথচ এই একই প্রসঙ্গের অন্য আরেকটি দিক হল পৌরাণিক সমুদ্র মন্থনের কাহিনী। তারও পিছনে জ্যোতির্বিদ্যার প্রসঙ্গটি বাদ দেওয়া হচ্ছে এবং এখানে যে তন্ত্র নির্ভর একটি ব্যাখ্যাও থেকে যাচ্ছে সেটার উপরে আর আলোকপাত করা হচ্ছে না তথাকথিত মান্য আধুনিক ইউরোপীয় যুক্তিবাদে। বলাই বাহুল্য, যে ভারতীয় পুরাণ কাহিনীর মোড়কে যে তন্ত্র, আগম, দর্শন, জ্যোতিষ কেন্দ্রিক ব্যাখ্যার বহুবিধ স্তর থেকে থাকে, তার সংস্কার রহিত আধুনিক ইউরোপীয় বিজ্ঞানী তথা সমালোচকদের পক্ষে অনুধাবন করাটা অত্যন্ত দুরূহ একটি কাজ। জ্যোতির্বিজ্ঞান বিষয়ক যে কোনো প্রাচীন গ্রন্থাবলী এবং তিথি বিষয়ক বিভিন্ন পর্যায়ের নানা গ্রন্থেই অমাবস্যা, পূর্ণিমা তথা সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ বিষয়ক আলোচনায় এই সমস্ত মহাজাগতিক ঘটনার প্রকৃত কারণ ও সময়কাল নির্ণয়ের যথাযথ কারণসমূহ আলোচনা করা হয়েছিল সেই কবেই, যা অচিরেই প্রমাণ করে থাকে গ্রহণ বা অমাবস্যা ইত্যাদি বিষয়ে ভারতীয়দের যথাযথ ও আধুনিক ধ্যান ধারণা ও বিচারধারার কথা। পৃষ্ঠা 202। এখন বর্তমান পরিস্থিতিতে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বর্ষকাল নির্ণয় ও বর্ষপঞ্জি প্রস্তুত করায় সময় বিশেষে কিছু কিছু গোলযোগের বিষয় দেখা দিয়েছে। বিশেষ করে ভারতীয় বর্ষপঞ্জি নির্মাণে বলে রাখা প্রয়োজন যে ভারতবর্ষে এখনো যে নিজস্ব বর্ষপঞ্জি অনুসরণ করে চলা হয় সেটা হলো পঞ্চাঙ্গ ক্যালেন্ডার। ভারতীয়রা এই ক্যালেন্ডারকে মেনে চলে আসছে আবহমান কাল ধরে। এই পঞ্চাঙ্গ অনুসরণ করেই ভারতীয়দের জীবনে তিথি কৃত্যাদি পালিত হয়ে থাকে। কিন্তু সংস্কারের অভাবে এই ক্যালেন্ডার সময়ের নিরিখে নিজেই নিজের থেকে কিছুটা পিছিয়ে পড়েছে। সেই পিছিয়ে পড়ার কাজে আরও বেশি অনুঘটকের কাজ করেছে ঔপনিবেশিক সূত্রে পাওয়া অন্য দুই ক্যালেন্ডার, যেগুলির মধ্যে একটি আরবীয় চান্দ্র বর্ষপঞ্জি এবং অপরটি গ্রেগরিয়ান বা ইংরেজি সৌর বর্ষপঞ্জি। বলাই বাহুল্য, এই দুই বর্ষপঞ্জি আসলে ভারতবর্ষ থেকেই ঘুরপথে এসে পৌঁছানো দুটি ভারতীয় পঞ্চাঙ্গেরই অতি সরলীকৃত খণ্ডিত রূপ মাত্র। মূল ভারতীয় পঞ্চাঙ্গ থেকেই যে মধ্যপ্রাচ্য ও পাশ্চাত্যে প্রচলিত বর্ষপঞ্জি প্রণয়নের প্রেরণা এসেছিল তার বহু সাক্ষ্য প্রমাণ রয়েছে। আর তারা যে ভারতীয় পঞ্চাঙ্গের খণ্ডিত ও সরলীকৃত রূপকেই গ্রহণ করতে বাধ্য হয়েছিল তার কারণ ছিল মূল ভারতীয় জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত বিভিন্ন মাপক ও মাপনীয় এককের নির্ণয় পদ্ধতি সম্পর্কে তদীয় অজ্ঞানতা। যেমন দশম শতাব্দীর বহু আগে থেকেই ভারতীয় জ্যোতির্বিদরা সময়কে দিবস, দণ্ড, পল, বিপল, অনুপল ইত্যাদি সূক্ষ্ম হিসাবে নির্ধারণ করার পদ্ধতি আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন। সেখানে একটি আহরাত্র একটি আহরাত্র ছিল 60 দণ্ডের
/ ঘটির সমান। এক দণ্ড বা ঘটি গু 1/2 মুহূর্ত। এখানে একটু ছাপার ভুল থাকতে পারে, আবার পড়ছি, এক দণ্ড বা ঘটি 1/2 মুহূর্ত। এক দণ্ড সমানচিহ্ন 60 বিঘটি বা পল। এক পল সমানচিহ্ন 60 বিপল বা লিপ্ত। এক বিপল সমানচিহ্ন 64.8 লিক্ষক। লয় হস্যই কয় মূর্ধন্যস্বয় ক। এক লিক্ষক সমানচিহ্ন 60 লব। এক লব সমানচিহ্ন 60 রেণু। এক রেণু সমানচিহ্ন 60 ত্রুটি। এক ত্রুটি হল প্রাথমিক একক। ঘটনা হচ্ছে, এই একক বিভাজনের ভিত্তিতে যেভাবে ভারতীয় জ্যোতির্বিদ্যায় সূর্যের একটা অয়নকালকে নিখুঁত 365 দিন, 16 দণ্ড, 31 পল, 31 বিপল এবং 24 অনুপলে নির্ধারণ করা সম্ভব হয়েছিল, সমসাময়িক সময়ে অন্য কোনো দেশের জ্যোতির্বিদগণ এতটা সূক্ষ্মতায় সূর্যের অয়নকাল তথা কাল বিভাজনকে নির্ধারণ করতে পারেননি। কেবল তাই নয়, পৃথিবীর লোকের এই নির্দিষ্ট অঙ্কের নিরিখে দেবলোক ও পিতৃলোক সমূহের কালিক সম্পর্ক ও সময় সমন্বয়ের কথাও অনেক শাস্ত্রে আলোচিত হয়েছে। পৃষ্ঠা 203। সেসবের মধ্যে কেবল একটি উদাহরণ স্বরূপে উল্লেখ করা চলে অপেক্ষাকৃত অর্বাচীন পুরাণ কালিকা পুরাণের কথাই। চতুর্বিংশতি অধ্যায়ে বরাহ কল্পীয় সৃষ্টির মহর্ষি মার্কণ্ডেয় কল্পান্তর ব্যাখ্যায় এই বিষয় বিস্তারে ব্যাখ্যা করেছেন। কারণ প্রাচীন ভারত ছাড়া অন্য কোনো দেশে সে সময় এত রকমের সময়ের একক নির্ধারণ করা সম্ভব হয়ে ওঠেনি। ফলস্বরূপ 10ম শতাব্দীর অব্যবহিত আগেই বহির্ভারতে বিভিন্ন দেশের বর্ষপঞ্জি নির্ণয়ের ক্ষেত্রে হয় রবি মার্গ ও ক্রান্তিপাতকে মানদণ্ড ধরে নিয়ে এগিয়েছে, অথবা চান্দ্রকলাকে ধর্তব্যের মধ্যে রেখে বর্ষপঞ্জি নির্ণয়ের চেষ্টা করা হয়েছে। তাতে সৌর এবং চান্দ্র এই দুই ধরনের ক্যালেন্ডার দেখা গিয়েছে। আগেই উল্লিখিত হয়েছে সেগুলির মধ্যে সর্বাধিক পরিচিত গ্রেগরিয়ান এবং আরবীয় ক্যালেন্ডার। সৌর ক্যালেন্ডার বর্ষ এবং চান্দ্র ক্যালেন্ডার বর্ষ দুই যে আসলে ভারতীয় জ্যোতির্বিদ্যা এবং বর্ষপঞ্জি নির্ণয় পদ্ধতির সরলীকৃত রূপ এবং অক্ষম অনুকরণ প্রয়াস মাত্র, তার সবচেয়ে বড় প্রমাণ এটাই যে দ্বাদশ রাশি এবং সপ্তবিংশ নক্ষত্রের আরবি এবং ল্যাটিন নামকরণ করা হলেও ওই সমস্ত ক্ষেত্রে গড়ে ওঠা বর্ষপঞ্জি বা ক্যালেন্ডারগুলিতে এসবের কোনো ভূমিকাই নেই। আর সেই কারণেই 12টি চান্দ্রমাস বিশিষ্ট আরবীয় হিজরি ক্যালেন্ডার তথা চান্দ্রবর্ষপঞ্জি এবং গ্রিসে গড়ে ওঠা সৌর অয়ন ভিত্তিক গ্রেগরিয়ান ক্যালেন্ডার গড়ে উঠলেও কোনো একটাও সুসম্পূর্ণ বর্ষপঞ্জি নয়। আরবি বর্ষপঞ্জিতে দ্বাদশ মাস নাম রয়েছে, যেমন মোহরম, শামার, রবি আল আওয়াল ইত্যাদি। কিন্তু চন্দ্রকলার হিসাব ধরে 354 অথবা 355 দিনে বর্ষ হয়ে থাকে। প্রতি বিকল্প মাস ক্রমান্বয়ে 29 ও 30 দিনের করে হয়ে থাকে। এই হিসাবে এখানে সূর্যের অয়নকালের কোনো ভূমিকাই নেই। অথচ টলেমির মাধ্যমে ভারতীয় জ্যোতির্বিদ্যা বাগদাদে পৌঁছানোর পর 10ম থেকে 12শো শতাব্দী জুড়ে আব্দুর রহমান আল সুফি, ইবন জুনিস, নাসিরুদ্দিন, উলুঘ বেগ প্রমুখ মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদরা 12টি রাশি ও 27টি নক্ষত্রের নামকরণ করে ফেলেছিলেন। প্রশ্ন হচ্ছে, রবি ভুক্তি যেখানে বর্ষপঞ্জি নির্ণয়ে বিচার্যই নয়, সেখানে দ্বাদশ রাশি এবং সপ্তদশ নক্ষত্রের ভূমিকাই বা কি?
পৃষ্ঠা 204। অন্যদিকে গ্রিসে লাতিন ভাষায় যে বর্ষপঞ্জি তৈরি হয় তা সূর্যের অয়নকালের হিসাব ধরে। সেখানে সোজা হিসাবে সূর্য 365 দিন 6 ঘন্টায় একটি অয়নবৃত্ত সম্পূর্ণ করে থাকে। প্রতি 4 বছর অন্তর অধিবর্ষ হয়ে থাকে, যেখানে ফেব্রুয়ারি মাস 28 দিন বদলে একটি দিন বেড়ে 29 দিনের হয়ে থাকে এবং বাকি সমস্ত বছরই জানুয়ারি, মার্চ, মে, জুলাই, অগস্ট, অক্টোবর ও ডিসেম্বর এই মাসগুলি 31 দিনের এবং বাকি মাসগুলি 30 দিনের হয়ে থাকে। উত্তর গোলার্ধে সূর্যের অবস্থানকালে উত্তর অয়নান্ত বৃত্তের সময়কাল ধরে দিবাভাগের পরিমাণ বৃদ্ধি ধরে জুলাই ও অগস্ট পরপর এই 2 মাস 31 দিনের করে ধরা হয়ে থাকে। এই সরলীকৃত বর্ষ গণনা পদ্ধতিরই অতি সরলীকরণ ছিল স্বাধীন ভারতে সরকারি কাজকর্মের সুবিধার্থে ডক্টর মেঘনাথ সাহা প্রস্তাবিত স্থায়ী ক্যালেন্ডারের পরিকল্পনা, যদিও সেটা গৃহীত হয়নি শেষ পর্যন্ত। সেই তুলনায় প্রাচীন ব্যাবিলনের যেটুকু জ্যোতির্বিদ্যা চর্চার সাক্ষ্য পাওয়া যায় তাতে সেখানকার পর্যবেক্ষণ পদ্ধতি ও ফলাফলের নমুনা অনেকটা ভারতীয় জ্যোতির্বিদ্যারই মতো ছিল বলে মনে করা যেতে পারে। প্রাচীন ব্যাবিলনেও 12টি রাশিকে চিহ্নিত করা হয়েছিল, যা ব্যাবিলন থেকে প্রাপ্ত টালি ফলক থেকে বোঝা যায়। এমনই এক টালি ফলক চিত্র ফিলাডেলফিয়া বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত রয়েছে। 4টি সমকোণী ত্রিভুজের মাধ্যমে 12টি মাসের নামও যে সেখানকার মানুষ নির্ধারণ করতে পেরেছিল তাও জানা যায়। কিন্তু ভারতে যেভাবে 27টি নক্ষত্রকে 2.25 ভাগে বিভাজিত করে 12টি রাশিতে বিন্যস্ত করা সম্ভব হয়েছিল এবং এক এক রাশিতে রবি ভুক্তি বা পৃথিবীর অবস্থান নিরিখে 12টি মাসের নাম নিরূপিত হয়েছিল এবং রবি ভুক্তিতে চন্দ্রকলাকেও একটা অবিচ্ছেদ্য অংশ করে নেওয়া হয়েছিল, ঠিক তেমনই ভাবে 3800 খ্রিস্টপূর্বাব্দের ব্যাবিলনেও রাশিসমূহের নাম অনুসারে মাসের নাম দেওয়া হয়েছিল কি না এবং রবিভুক্তিতে চন্দ্রকলার অবস্থা বিশেষ বিচার্য হয়ে উঠেছিল কি না তা আজ আর জানার উপায় বিশেষ নেই। 660 খ্রিস্টপূর্বাব্দেই বহিরাক্রমণের ফলে ব্যাবিলনের সভ্যতা ও সংস্কৃতি বিধ্বস্ত হয়ে যায় সম্পূর্ণত। পৃষ্ঠা 205। বর্ষপঞ্জি সরলীকরণের সাম্প্রতিকতম উদাহরণ হচ্ছে বাংলাদেশের সরকারি বর্ষপঞ্জি, যা ঘোষিতভাবে বাংলা ক্যালেন্ডার তার সংস্করণ। সাম্প্রতিককালে সেখানে ইংরাজি ও বাংলা ক্যালেন্ডারের মধ্যে দিবসীয় সামঞ্জস্য বিধানের জন্য বাংলায় বছরের মাসগুলির মধ্যে প্রথম 6টি মাসকে 31 দিনে এবং বাকি 6 মাসকে 30 দিন করে নির্ধারণ করে এক প্রকার স্থায়ী সমাধান সূত্র বের করা হয়েছে। কিন্তু এই সমস্ত সমাধানই যে আসলে অসম্পূর্ণ এবং কেবলমাত্র একটি উদ্দেশ্যই সরকারি দিনলিপি পূর্ণ করার উপযোগী মাত্র, তা বলার অপেক্ষা রাখে না। সম্পূর্ণরূপে গ্রহ, নক্ষত্র, সৌরবৃত্ত, রবিভুক্তি, চন্দ্রপথ, তিথি ইত্যাদির হিসাব সমৃদ্ধ বর্ষপঞ্জি প্রস্তুতকরণের পদ্ধতি এখনো কিছুটা সজীব রয়েছে বাংলা তথা ভারতীয় পঞ্জিকা বা পঞ্চাঙ্গের মধ্যেই। সেটাও 10ম শতাব্দীর পরবর্তীকালে আর বিশেষ সংস্করণ না হওয়ায় সৌরমাস ও চান্দ্রমাসের সম্পর্কের মধ্যে একটা সামঞ্জস্যের অভাব রয়ে গিয়েছে এবং সেটা দিন দিন বৃদ্ধিই পাচ্ছে। ভারতীয় পঞ্চাঙ্গের সবচেয়ে বড় দিক হচ্ছে একই বর্ষপঞ্জির মধ্যে সৌর ও চান্দ্র বর্ষের সংস্থাপনা। শুধু এটুকুই নয়, তারই সঙ্গে সঙ্গে চন্দ্রকলার একটা হিসাব ধরে তিথি, রূপ, মাস গণনা, কোন নক্ষত্রের মধ্যে চন্দ্রের উদয় হচ্ছে তার নিরিখে চান্দ্রমাস গণনা এবং সৌরমাসের ক্ষেত্রেও সূর্যের কোন রাশিতে উদয় হচ্ছে তা ধরে সৌরমাস এবং অহ বা দিবা ও রাত্র বা নিশা ধরে শ্রাবণ
বন্ধনীর মধ্যে সায়ন বর্ষ গণনার পদ্ধতিও পঞ্চাঙ্গর অঙ্গীভূত। অর্থাৎ সৌরবর্ষ নিরূপণের ক্ষেত্রেও এখানে পাশ্চাত্যের মতো কেবলমাত্র সূর্যের অয়নকালকে ধরা হয় না, এখানে আরো নিবিড়তরভাবে অন্য অনেকগুলি বিষয়কে ধর্তব্যের মধ্যে রাখা হয়ে থাকে। এখন এটাই দেখার যে প্রত্যেক পদ্ধতির মাস তথা বর্ষ গণনা পদ্ধতির মধ্যে সম্পর্কটা কি, এবং সেগুলির মধ্যে সম্পর্কই বা কি প্রকারের। তিথি বন্ধনীর মধ্যে সাইনোডিক মান্থ SYNODIC বন্ধনী শেষ, অর্থাৎ চন্দ্রের অমাবস্যা থেকে অমাবস্যা অথবা পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত সময়কাল, যা 29.5 সৌর দিবসের সমান। অমাবস্যা থেকে পূর্ণিমা 14 সৌর দিবস রাত্রি হয়, এবং এই একইভাবে পূর্ণিমা থেকে অমাবস্যা সময়কালে 14টি দিবস রাত্রি বা অহরাত্র হয়ে থাকে, যেগুলি প্রতিপদ থেকে চতুর্দশী পর্যন্ত। পূর্ণিমা ও অমাবস্যা তিথি 3/4 অহরাত্র করে হয়। সব মিলিয়ে 30টি অহরাত্রে 29.5 চান্দ্রমাস বা চান্দ্রমাস নির্ণয়। আবার পড়ছি, চান্দ্রমাস বা তিথি মাস হয়। পৃষ্ঠা 206। একটি সম্পূর্ণ সৌর বর্ষে অর্থাৎ 365 দিনে 354টি তিথি হয় বা 354 দিনের চান্দ্রবর্ষ হয়ে থাকে। প্রত্যেক তিথিতে চন্দ্র এক একটি রাশিতে অবস্থিত সূর্যমণ্ডল থেকে বিনিঃসৃত হয়ে পূর্বাভিমুখে গমন করতে করতে এক এক রাশি 30 অংশের মধ্যে 12 অংশ করে ভোগ করে। এক একটি তিথি চন্দ্রের এক একটি কলার ক্রিয়া স্বরূপ। চন্দ্রের নাক্ষত্রিক মাস সাইডরিয়েল SIDEREAL চন্দ্রের উদয়কাল ধরে প্রতিদিন পৃথিবীর সাপেক্ষে যে নক্ষত্রতে উদয় হচ্ছে তার নিরিখে সেই মাস গণনা হয়ে থাকে। যেহেতু 27টি নক্ষত্রে পর্যায়ক্রমিকভাবে চন্দ্রের উদয় হয়ে থাকে, তাই এই মাস 27.3 দিনের হয়ে থাকে। অর্থাৎ 27.3 দিন পর পর চন্দ্র একটি বিশেষ নক্ষত্রে পুনরায় উদিত হয়। অতএব প্রতিদিনের হিসাবে চন্দ্রের আগমন ঘটে 360°/27 সমান চিহ্ন 13.33 ডিগ্রি করে। সৌর অয়ন যে সময়কালে 354 আহরাত্র বিশিষ্ট চান্দ্রবর্ষ সম্পন্ন হচ্ছে, সেই সময়ের মধ্যে 324টি চন্দ্রের নাক্ষত্রিক দিবস বিশিষ্ট নাক্ষত্রিক বর্ষ অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু সবসময়ই সৌরবর্ষ সম্পূর্ণ হওয়ার কাল কয়েকদিন অতিরিক্ত হয়ে থাকে, কারণ 365 আহরাত্র মিলিয়েই সূর্যের একটা বার্ষিক গতি সম্পূর্ণ হয়ে থাকে। সেই সময়েই সূর্যের 360 ডিগ্রি আবর্তন সম্পূর্ণ হয়। সূর্য সিদ্ধান্ত, পৌলিশ সিদ্ধান্ত, ঔকার লয় হর্ষই তালবস্য, পৌলিশ সিদ্ধান্ত সর্বত্রই এই হিসাবটা করা হয়েছে 365 দিন 6 ঘন্টা 12 মিনিট 36 সেকেন্ড। লঘু সিদ্ধান্তে আর্য সিদ্ধান্ত এই সময়টা হিসাব করা হয়েছে 365 দিন 6 ঘন্টা 12 মিনিট 30 সেকেন্ড। এই সময়কালের মধ্যে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন সম্পূর্ণ হয়। উত্তরায়ণের সর্বোচ্চ বিন্দু অর্থাৎ গ্রীষ্ম অয়নান্ত এবং দক্ষিণায়নের সর্বশেষ বিন্দু অর্থাৎ শীতকালীন আয়নান্ত বিন্দু ধরা হয়ে থাকে ভারত তথা উত্তর গোলার্ধের নিরিখে। গ্রীষ্ম আয়নান্ত থেকে শীত অয়নান্তে যাত্রাপথে 6 মাস বা 180 আহরাত্র সময় লাগে। এই যাত্রাপথে একবার করে বিষুব রেখাকে অতিক্রম করে সূর্য একে শারদীয় ক্রান্তিপাত অটম ইকুইনক্স AUTUMNEQUINOX অটম ইকুইনক্স বলে। একইভাবে দক্ষিণ আয়নান্ত বিন্দু থেকে
উত্তর আয়নান্তের যাত্রাপথে 180 দিন সময় লাগে এবং ঠিক মাঝামাঝি সময়ে বাসন্তিক ক্রান্তিপাত ভার্নাল VERNAL ইকুইনক্স ঘটে থাকে। পৃষ্ঠা 207। ঠিক মাঝামাঝি সময় এটা ঘটে থাকে। উত্তরায়ণ পথের মাঝে বাসন্তিক ক্রান্তিপাত এবং দক্ষিণায়ন পথে শারদ ক্রান্তিপাত ঘটে থাকে। 3 মাসের ব্যবধান থাকে প্রতিটা অয়ন পথের মাঝামাঝি বা ক্রান্তিপাতগুলি থেকে। এই 3 মাস করে 2 ভাগে 2টি করে ঋতু, যথা বসন্ত ও গ্রীষ্ম এবং শরৎ ও শীত হয়ে থাকে। শুধুমাত্র সূর্যের অয়নকালকেই যদি ধরা হয়, তাহলে একটা নির্দিষ্ট সময় আবর্তকে দেখতে পাওয়া যাবে, যেখানে এই বিশেষ ঘটনাগুলি বিশেষ বিশেষ দিবসেই ঘটে থাকে। যেমন 22 ডিসেম্বর শীতকালীন আয়নান্ত, 21 মার্চ বাসন্তিক ক্রান্তিপাত, 23 জুনে উষ্ণ বা গ্রীষ্ম অয়নান্তিক কাল এবং 23 সেপ্টেম্বর শারদীয় ক্রান্তিপাত ঘটে থাকে। এরই সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস ঘটে, যেটা নির্দিষ্ট পর্যায়ক্রমে ঘটতে থাকে। সেটা হলো দিবস ও রাত্রিকালীন সময়সীমার তারতম্য। সেটা মূলত পৃথিবীর কক্ষপথ ডিম্বাকৃতি হওয়ার কারণে এবং পৃথিবীর আনতভাবে কক্ষপথে অবস্থানের কারণে ঘটে থাকে। তাতে যা ঘটে সেটা হচ্ছে দিবারাত্রির হ্রাস ও বৃদ্ধি। শীতকালীন অয়নান্তের পর থেকে সূর্যোদয়ের সময় প্রতি 2 দিনে 1 মিনিট করে এগিয়ে আসতে থাকে এবং সূর্যাস্তের সময়টাও প্রতি 2 দিনে 2 মিনিট করে পিছিয়ে যেতে থাকে। এটা চলে গ্রীষ্ম অয়নান্ত পর্যন্ত। তারপর পুনরায় বিপরীত ক্রমে সূর্যোদয়ের সময় পিছিয়ে যেতে এবং সূর্যাস্তের সময়ও পিছিয়ে যেতে শুরু করে। এটা চলে শীতকালীন অয়নান্ত পর্যন্ত। এটা বাৎসরিক চক্রাবর্ত অনুযায়ী চলতেই থাকে। সূর্যের উদয় থেকে অস্ত অর্থাৎ আহরাত্র হিসাবে যে দিবস মাস বর্ষের ধারণা, তাকে বলা হয় শ্রাবণ। সৌরমাসেরও আর একভাবে হিসাব হয়। সেটা রাশিতে সূর্যের বা রবির অবস্থানের অর্থাৎ রবি ভুক্তির ভিত্তিতে, অর্থাৎ সেটা সূর্যের নাক্ষত্রিক বা সৌরবর্ষ। অতএব চন্দ্র ও সৌরবর্ষের হিসাব ধরলে স্পষ্টত 4টি বর্ষের ধারণা ভারতীয় পঞ্চাঙ্গে রয়েছে। উদ্ধৃতি শুরু। ত্রিংশদহোরাত্রাত্মকঃ শ্রাবণঃ দারি আদিত্যৈক রাশি ভোগাবচ্ছিন্ন সৌরঃ দারি সপ্তবিংশতি নক্ষত্রাবচ্ছিন্নো নাক্ষত্রঃ দারি ইতি চতুর্বিধা মাসঃ 2 দারি। উদ্ধৃতি শেষ। বন্ধনী শুরু। মলমাস তত্ত্বম, রঘুনন্দন স্বদেশ, পৃষ্ঠা 26, কলকাতা 2014। বন্ধনী শেষ। পৃষ্ঠা 208। চান্দ্রমাস নির্ণয়। ভারতীয় পঞ্চাঙ্গ বা বর্ষপঞ্জিতে মাস নাম নির্ণয়ের একই সঙ্গে 2টি পদ্ধতি রয়েছে, চান্দ্রমাস ও সৌরমাস। চান্দ্রমাস অমাবস্যা থেকে অমাবস্যা পর্যন্ত, অর্থাৎ অমান্ত, এবং পূর্ণিমা থেকে পূর্ণিমা বা পৌর্ণমান্ত, এই 2 ভাবেই লেখা হয়ে থাকে। মাসের নাম হিসাবে যেটা পঞ্চাঙ্গতে থেকে থাকে সেটা আসলে পূর্ণিমাগুলি কোন কোন নক্ষত্রে অনুষ্ঠিত হচ্ছে তার ভিত্তিতে নামকরণ হওয়া মাস নাম। অর্থাৎ যখন চিত্রা নক্ষত্রে চন্দ্রের পূর্ণিমা তখন চৈত্র, যখন বিশাখা নক্ষত্রে চন্দ্রের পূর্ণিমা অনুষ্ঠিত হয় তখন সেই মাস বৈশাখ মাস হয়ে থাকে। এইভাবে বাকি মাসের নামগুলিও হয়ে থাকে। বঙ্গদেশী রঘুনন্দনের সূত্রে অমান্ত মাসের হিসাবই গ্রহণ করা হয়েছে বেশি। শুক্ল প্রতিপদ তিথি দিয়ে তাই এখানে মাসের শুরু। বাংলার মতোই তামিলনাড়ু, ওড়িশা ইত্যাদি রাজ্যেও অমান্ত মাসের হিসাব করা হয়। অন্যদিকে উত্তর ভারতে পৌর্ণমন্ত ধরে মাসের গণনা হয়। সৌরমাস নির্ণয়। সৌরমাস নির্ণয়ের ক্ষেত্রে সূর্যের উদয় যে রাশিতে হয়ে থাকে তার ভিত্তিতে নামকরণ হয়ে থাকে। প্রতি 30টি আহরাত্র বা একটি চান্দ্রমাসে সৌরকক্ষে 30 ডিগ্রি অতিক্রমণ ঘটে।
360/30 সমানচিহ্ন 12টি ভাগে 12টি রাশির অবস্থান। এই 12টি রাশির নামে 12টি সৌরমাসের নাম হয়ে থাকে, অর্থাৎ মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। একসঙ্গে অহোরাত্রের হিসাবে আরেকটি মাসের হিসাব করা হয়ে থাকে, সেটা হচ্ছে শ্রাবণ। 30 অহোরাত্র হলো একটি শ্রাবণ মাস। সৌরবর্ষ এবং চান্দ্রবর্ষের মধ্যে সময়ের যে ব্যবধান, অর্থাৎ 360 - 354 6 দিন, সেই দিনগুলির মধ্যে সামঞ্জস্য বিধানের জন্যই অধিক মাস, মল মাস ইত্যাদির গণনা। শ্রাবণ বর্ষের তুলনায় নক্ষত্র বর্ষও একদিনের বেশি হয়। এখন সমস্যাটা হচ্ছে এই রকম, যদি কোনো একটি মাস চান্দ্র মাস হিসাবে যেদিন থেকে শুরু হচ্ছে, একদম সেই দিন থেকেই কি শ্রাবণ এবং সূর্যের নাক্ষর দন্তের নয়াকার কয় মূর্ধন্য ষ তয় রফলা নক্ষত্র মাসেরও সূচনা হতে পারে? সেইটাই আলোকপাত করার মতো একটি বিষয়। এই বিষয়ে বিতর্কটা বহু প্রাচীন। 30 তিথিতে মাস, আবার 6 মাস পূর্ণ হতে একদিন বাকি থাকতে কোনো বিশেষ স্মার্ত কৃত্যকর্ম করণীয় বলে যে বিভিন্ন স্মার্ত গ্রন্থে উল্লেখ করা হয়েছে, সেই সূত্র ধরেই রঘুনন্দনী বিতর্কটা উপস্থাপিত করেছিলেন। পড়া চলছে পরের ফাইলে।